নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও একটা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনার সকলের সামনে, সমস্যার সমাধান। এবং সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আছেন আমাদের খুব কাছে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। আপনাকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা একটু আলাদা এবং কোশ্চেন অ্যান্সারের মতোই হবে। আর যারা টিভির ওপারে আছো, যেখান থেকেই দেখছো না কেন, সোশ্যাল মিডিয়া হোক বা টিভিতে হোক, তারা নজর ফেরাতে পারবে না। এমন এমন তথ্য নিয়ে আজকে আলোচনা করব যেটা একটু আলাদা, যে তথ্য খুব কম মানুষই জানে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। একদমই তাই, এবং জয়দেব শাস্ত্রীজি মনেই কিন্তু চমক। এবং আজকেও সেই চমকটা আমরা আলাদা রাখিনি, সামনেই রথযাত্রা। তো জগন্নাথ দেবের এমন কিছু তথ্য আমরা জানবো যেটা খুব কম মানুষ জানেন, এবং একের পর এক প্রশ্ন কিন্তু আমাদের আছে, সেটা নিয়েই শুরু করব। এবং রথযাত্রার শুরুটা আসলে কিভাবে হয়েছিল বলে কথিত আছে বলে আপনার মনে হয়? পদ্মপুরাণ অনুযায়ী সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। কথিত আছে এক সন্ন্যাসীর মাধ্যমে তিনি জানতে পারেন নীল মাধব নামে বিষ্ণুর একটি গোপন রূপের কথা, যা নীল পর্বতের কাছে সবর জনগোষ্ঠীর দ্বারা পূজিত হতো। এরপর রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে পাঠান সেই মূর্তির সন্ধানে, আর এখান থেকেই শুরু হয় জগন্নাথ আরাধনার সেই বিখ্যাত কাহিনী, যা পরবর্তীতে রথযাত্রার রূপ নেয় বলে বিশ্বাস প্রচলিত। যাব পরের প্রশ্নে, এবং আজকে আমরা রথযাত্রা নিয়ে কথা বলছি, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, সকলেই আমরা জানি যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি কেন অসম্পূর্ণ, কেন হাত পা ছাড়া তৈরি? এটার পেছনে কি গল্প লুকিয়ে আছে, যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। কথিত আছে এক রহস্যময় বিদ্য কাঠ শিল্পী রাজার কাছে শর্ত দিয়েছিলেন যে 21 দিন কেউ যেন মন্দিরে প্রবেশ না করে যতক্ষণ না তার কাজ শেষ হয়। কিন্তু ধৈর্য না রাখতে পেরে রানী 14 দিনের মাথায় দরজা খুলে ফেলেন, আর ভেতরে দেখতে পান কারিগর উধাও পড়ে আছেন অসম্পূর্ণ 3টি মূর্তি। বিশ্বাস করা হয় স্বপ্নে জগন্নাথ রাজাকে জানান এই অসম্পূর্ণ রূপেই তিনি পূজিত হতে চান, কারণ ভক্তরা যেভাবে তাকে কল্পনা করেন তিনি ঠিক তেমনই। সেই থেকে আজও এই বিশেষ রূপেই জগন্নাথ দেবের পূজা হয় আসছে বলে কথিত। প্রতি বছর নতুন রথ কেন তৈরি করা হয়? পুরনোটা ব্যবহার করা হয় না কেন, যদি দর্শক বন্ধুদের বলেন। দেখো, প্রতি বছর অক্ষয় তৃতীয়া তিথিতে রথ নির্মাণের কাজ শুরু হয়, আর এই কাজ প্রায় 2 মাস ধরে চলে। ঐতিহ্য অনুযায়ী রথ পবিত্রতার প্রতীক হওয়ায় প্রতি বছর নতুন কাঠ দিয়ে নতুন করে তৈরি করাটাই নিয়ম বলে মনে করা হয়। এতে দেবতার প্রতি ভক্তির নবীকরণ ঘটে বলে বিশ্বাস প্রচলিত। রথ তৈরিতে মূলত নিম ও হাসি গাছের কাঠ ব্যবহার করা হয়, আর এই নির্দিষ্ট গাছ চিহ্নিত করার প্রক্রিয়াটি বেশ জটিল। বন দপ্তরের অনুমতির পর মন্দিরের প্রধান পুরোহিত স্বয়ং জঙ্গলে গিয়ে গাছের পুজো করেন। একদমই তাই। আচ্ছা শাস্ত্রজি, শোনা যায় রথ তৈরিতে নাকি লোহার পেরেক ব্যবহার হয় না। এটা কি সত্যি এতটা বিস্ময়কর? এমন গোপন গোপন কোশ্চেন তুমি করছো। সত্যি কথা বলতে হ্যাঁ, এটি রথযাত্রার সবচেয়ে চমকপ্রদ দিকগুলির একটি। প্রাচীন কাঠ খোদাই পদ্ধতি ব্যবহার করে কাঠের খিলান নিখুঁতভাবে জোড়া দিয়ে সম্পূর্ণ রথ দাঁড় করানো হয়, কোনো লোহার পেরেক ছাড়াই। কথিত আছে শাস্ত্রীয় নিয়ম মেনেই এই পদ্ধতি বজায় রাখা হয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ছুতোর পরিবারের হাত ধরে চলে আসছে বলে বিশ্বাস প্রচলিত। এই কাজে যুক্ত কারিগররা নির্মাণকাল জুড়ে কঠোর ব্রহ্মচর্য ও নিরামিষ আহার পালন করেন বলেও জানা যায়।
খুব ভালো কথা বলেছেন। তো রথের কাঠ কাটার সূচনায় নাকি সোনার কুঠার ব্যবহার হয়। এই রীতির পেছনে বিশ্বাসটা কি, যদি দর্শকদের একটু বলেন? রাজকীয় ঐতিহ্য মেনে পুরীর রাজাকে জগন্নাথের প্রতিনিধি ধরে কাঠ কাটার সূচনা করানো হয়। একটি বিশেষ সোনার কুঠার দিয়ে কথিত আছে বংশ পরম্পরায় রথ নির্মাণের দায়িত্বে থাকা ছুতোর পরিবারের প্রধান সদস্য প্রথমে সেই কুঠারটি মহাপ্রভুর শ্রীচরণে স্পর্শ করান, তারপরই শুরু হয় প্রথম কাঠ কাটার কাজ। এই রীতিকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার প্রতীক মনে করা হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন, মন্দিরের চূড়ার পতাকা নাকি সব সময় হাওয়ার বিপরীতে ওড়ে, এবং এইটা কি সত্যি ঘটে বলে কথিত? পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে প্রচলিত সবচেয়ে আশ্চর্যজনক জনশ্রুতিগুলোর একটি। বলা হয়ে থাকে মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি সব সময় বাতাসের দিকের বিপরীতে ওঠে, বুঝতে পারলে, যা স্বাভাবিক প্রকৃতির নিয়মের বিপরীত মনে হয়। এই ধরনের ঘটনাগুলোকে স্থানীয়ভাবে মন্দিরের এক ধরনের অলৌকিকত্ব বলে মনে করা হয়, যদিও এগুলি মূলত মৌখিক পরম্পরায় প্রচলিত জনশ্রুতি হিসেবেই বিবেচিত। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তাই সময় আজকে নেই। তাই বলবো রথযাত্রা খুব ভালোভাবে কাটুক, সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন, আর আমি আছি আপনাদের পাশে। আর আপনাদের কোনো সমস্যা থাকলে কন্ট্যাক্ট করুন সমস্যার সমাধানের জন্য, জ্যোতিষ শেখার জন্য। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।